আমার মৃত স্ত্রীকে রাস্তা দিয়ে এক যুবকের সাথে হেঁটে যেতে দেখে স্বভাবতই আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কি আদৌ সম্ভব যে একজন মৃত ব্যক্তি এতটা সাবলীল ভঙ্গিতে রাস্তা দিয়ে হেঁটে যাবে? অথচ আমি নিজ হাতে নিশিকে কবর দিয়েছিলাম। আর তাছাড়া নিশির কোনো যমজ বোনও নেই যে সে আমার চোখের আড়ালে এভাবে হেঁটে বেড়াবে। এসব ভাবতেই যখন পুনরায় আবার সেই স্থানে তাকালাম, তখন আমার স্ত্রীর রূপধারী সেই নারীকে দেখতে পেলাম না। আমার এই বোকামির কারণে এখন মন চাচ্ছে নিজের মাথায় নিজে কিল মারি। তবুও মনে কিছুটা আশা সঞ্চয় ঘটিয়ে যেখানে সেই মেয়েটি একটি যুবকের সাথে দাঁড়িয়েছিল সেখানে উপস্থিত হলাম। যাত্রাবাড়ির এই মোড়ে এতটা লোকালয় ভরপুর যে চোখের পাতা ফেললে মুহূর্তেই যে কোনো মানুষ লক্ষ্যবস্তু থেকে হারিয়ে যেতে সময় নেবে না। উক্ত স্থানে উপস্থিত হতেই চারদিকে দৃষ্টি নিক্ষেপের পর যখন আশা অনেকটা ছেড়ে দিচ্ছিলাম, ঠিক তখনই সেই মেয়েটিকে পুনরায় দেখতে পাই। কিন্তু যতক্ষণে রাস্তা পার হয়ে সে স্থানে যাওয়া ধরলাম, ততক্ষণে মেয়েটি একটি সিটিং সার্ভিস বাসে ওঠার সাথে সাথে বাসটি ততক্ষণে ছেড়ে দিল। আমি অজানা এক কৌতূহলে মেয়েটির পিছু নিতে যেই উল্টো পথে এসে আমার বাইকে উঠতে যাব, ঠিক তখনই একটি ভারী যান আমাকে ধাক্কা দিয়ে প্রায় 10 ফুট দূরে ছিটকে ফেলে দিল। মাথায় বেশ আঘাত পাওয়ার দরুন মুহূর্তেই আমি অচেতন হয়ে গেলাম। এরপর আর কিছুই মনে নেই। যখন নিজের চোখ দুটো খুলি, তখন নিজেকে আবিষ্কার করি হাসপাতালের বেডে। পাশ ফিরে দেখতে পাই আমার বর্তমান স্ত্রী মিমি আমার জ্ঞান ফেরার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে। কিছুক্ষণ অন্তর আমার শ্যালক মিহাত একজন নার্সকে নিয়ে আমাদের কেবিনে প্রবেশ করলো। নার্স আমার কপালে হাত দিয়ে এবং পালস চেক করে আমার শরীরের অবস্থান জানার চেষ্টা করলেন। পর মুহূর্তে আমার স্ত্রী মিমি আমার উদ্দেশ্যে বলে উঠল, কি হয়েছে তোমার? কিভাবে অ্যাক্সিডেন্ট করলে বলো তো? মিমির সাথে সাথে আমার শ্যালক মিহাদও বলে উঠল, মারুফ ভাই, আপনার অ্যাক্সিডেন্টের খবর শুনে আপু তো পাগল হয়ে গিয়েছিল। কেমনে কি হইল বলুন তো? মিমি আর মিহাদের এসব ন্যাকামো দেখে আমি আর কিছু বললাম না, কারণ এদের ন্যাকামো দেখতে দেখতেই এই কদিন পার করেছি। হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে আসার পর আমি নিশির মতো হুবহু চেহারার সেই মেয়েটিকে নিয়ে এক মনে ভেবেই চলেছি। আমাকে ভাবনার জগতে হাবুডুবু খেতে দেখে রাতে মিমি আমার জন্য স্যুপ বানিয়ে এনে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি আমার সাথে ভালোভাবে কথা বলো না, ঠিক আছে, তাই বলে আজ অ্যাক্সিডেন্টের খবরটা আমার সাথে শেয়ার করা যায় না? এসব তোমার না শুনলেও চলবে, তবুও বলি, আজ আমি নিশির মতো চেহারার একটি মেয়েকে রাস্তা দেখেছিলাম। তখন মেয়েটির কাছে যাওয়ার সময় কি থেকে কি হয়ে গেল বুঝতে পারিনি। মিমি আমার কথা বেশ খানিকটা চমকে উঠল। কি বলো? নিশি তো সে কবে মারা গেছে, সে আবার রাস্তায় আসবে কিভাবে? এসব হয়তো তোমার বোনের ভুল ছিল। আচ্ছা এখন এসব চিন্তা বাদ দাও, আসলে তোমাকে একটা কথা বলার ছিল। টাকা লাগবে তাই তো? মিমি আমার কথা কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, না মানে হ্যাঁ, ওই আর কি, বাবা এবার তরমুজের চাষ করবে জমিতে, তাই আমার কাছে বলেছিল তুমি যেন তাকে 1 লাখ টাকা দাও। সমস্যা নেই, তরমুজ বিক্রি করে আবার তোমাকে টাকা দিয়ে দেবে। মিমির কথায় আর কোনো জবাব না দিয়ে আমি রুম থেকে বের হয়ে ছাদে চলে আসলাম। আমি জানি যে মিমির বাবা যেহেতু টাকা চেয়েছে, তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও তাকে টাকা দিতেই হবে, আর সেটা কেবল আমার মায়ের কারণেই। মিমির সাথে আমার বিয়ে হয় গত মাসে। মিমির আগে আমি নিশি নামের একটি মেয়েকে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের 1 বছরের মাথায় নিশি রহস্যজনকভাবে আত্মহত্যা করে। ঘটনাটা 1 বছর আগের। আমি তখন সবে সড়ক ও জনপথ বিভাগের ফিল্ড অফিসার থেকে মন্ত্রণালয়ে প্রমোশন পাই। নিশিকে আমি খুব ভালোবাসতাম, কেননা ও একজন স্ত্রী হিসেবে আমার নিকট যথেষ্ট পারফেক্ট ছিল। আর তাছাড়া আমার সাথে ওর সম্পর্কটাও ছিল বেশ বন্ধুসুলভ। একদিন অফিসের একটি কাজে জরুরি প্রয়োজনে আমার ঢাকা থেকে খুলনা যেতে হয়। সেদিন আমি নিশিকে বাসায় একাই রেখে গিয়েছিলাম। আর এমনি তো সচরাচর নিশি একাই থাকতো। মাঝে মধ্যে আমাদের কাজের বুয়া কিছু টুকটাক কাজ করে তার বাড়িতে চলে যেত। খুলনা পৌঁছানোর একদিন পর হঠাৎই আমি বুয়ার ফোন পেয়ে তৎক্ষণাৎ আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। হঠাৎ উপস্থিত হতেই নিশির ঝুলন্ত দেহটিকে দেখে তখন আমার হৃদয়টা বায়ুমণ্ডলহীন এক নিকষ কালো অন্ধকারে ডুব নিয়েছিল। আমি তখনও ভেবে পাচ্ছিলাম না যে নিশি কেনই বা আত্মহত্যা করলো। ঠিক তখনই পুলিশের দায়িত্বে থাকা একজন অফিসার আমাকে একান্তে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় জানান যে আমাদের গেইটের দারোয়ান নাকি নিশির সাথে খারাপ কিছু করেছে, তাই সে নিজের সম্মানহানিকে মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছে। আর এই সব কিছুই নাকি নিশির টেবিলে রাখা চিঠিতে উল্লেখ ছিল। এমনকি তারা জানায় যে দারোয়ান নাকি তখনও বাসা নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল, তাই তাকে ধরতে বেশি বেগ পেতে হয়নি। বাকিটা পোস্টমর্টেম রিপোর্টে জানা যাবে। সে যদিও এসবের কিছু স্বীকার করেনি, তবে শিকের ভেতরে নিয়ে 2-1 ঘা দিলেই ফারফার করে সব কিছু বলে দিবে। তখন পুলিশের কথায় আমার মন কোনোভাবেই মানছিল না, কারণ আমার স্ত্রীর সাথে দারোয়ানের কোনো দিনও
এমন সাহসিকতার সহিত খারাপ কাজ করতে পারবে না। আর তাছাড়া দারোয়ানের এসব শুনে ততক্ষণাৎ পালিয়ে যাবার কথা ছিল, কিন্তু সে নাকি তখনও বাসার নিচেই ছিল। যদিও নিশি আমাকে একদিন বলেছিল যে দারোয়ান নাকি বাসা থেকে বের হওয়ার সময় তার দিকে কুদৃষ্টিতেই তাকাতো, তাই বলে এত কিছু। সেদিন আমার মনে এসব উদ্ভট চিন্তা ভাবনার উদয় হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্ট আর দারোয়ানের স্বীকারোক্তি আমার পূর্বের সব ভাবনা চিন্তাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছিল। নিশির এই বেদনাদায়ক মৃত্যু তখন সত্যিই আমার জীবনকে হযবরল করে দিয়েছিল, কিন্তু অনেকটা রহস্যজনকভাবে নিশির মৃত্যুর প্রায় 1 মাস পর আমার নামে একটি পার্সেল আসে। যখন পার্সেলটি খুলি তখন তার ভিতরে কাগজটা দেখে সীমিত সময়ের জন্য আমি স্থির হয়ে গিয়েছিলাম, কারণ সেটার ভেতরে ছিল একটি ডিভোর্স পেপার আর সেটাতে নিশির সাইনও ছিল। মৃত্যুর 1 মাস পর এভাবে নিজের স্ত্রীর ডিভোর্স পেপার পাওয়া সত্যিই কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। এরপর যদিও আমি অজস্রবার এই সব কিছুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলাম, কিন্তু আদতে আমি সেই রহস্যের কোনো ফল পাইনি। ছাদে দাঁড়িয়ে অতীতের সেই বিষাদময় মুহূর্তের কথাগুলো ভাবতে ভাবতেই হাতের ঘড়িটা চোখের সামনে নিয়ে আসি। কখন যে 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেল তার কোনো ইয়ত্তা নেই। আজকের অ্যাক্সিডেন্টে তেমন আঘাত না পেলেও হাতে আর মাথায় অনেকটা কেটে গিয়েছিল। বেশ রাত হওয়াতে ছাদ থেকে নিচে নেমে ঘরের দরজায় নক দিলাম। নক দেওয়ার সাথে সাথে মিমি দরজা খুলে দিল। সত্যি বলতে এই মেয়েটাকে আমি একদমই সহ্য করতে পারি না। মিমি সম্পর্কে আমার খালাতো বোন। আমার মা প্রথমে মিমির সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন, কিন্তু আমার এবং আমার বাবার এ বিষয়ে মত ছিল না দেখে তিনি তখন আর আগ বাড়াতে পারেননি। মিমি রূপে গুণে কোনো দিক দিয়ে কম ছিল না, কিন্তু ওর পরিবারের সবাই বেশ লোভী প্রকৃতির। মিমির বাবা সেই প্রথমেই আমার সাথে মিমিকে বিয়ে দেওয়ার জন্য বহু চাল খেলেছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও নিশির মৃত্যুর পর তাদের ইচ্ছাটা একটু দেরিতে হলেও পূর্ণ হয়েছিল। মিমি মেয়েটি ওর পরিবারের মতো অতটা খারাপ না হলেও ওর পরিবারের মন মানসিকতার কারণে ওকেও আমার একদমই সহ্য হয় না। বিয়ের 1 মাস যেতে না যেতেই মিমির বাবা মিমির মাধ্যমে ইতোমধ্যে আমার কাছ থেকে ধারের কথা বলে 2 লাখ টাকা নিয়ে ফেলেছে। যদিও এর পেছনে আমার মায়ের হাত আছে, কারণ তিনি এতটাই বোকা যে তাকে কেউ পটিয়ে ফেললে সে তার মায়া কাটিয়ে উঠতে পারে না। আমি যখন টাকা দিতে অনিচ্ছা প্রকাশ করি তখন আমার মা বলেন, আত্মীয় স্বজনের মধ্যে কেউ গরিব থাকলে তাকে টাকা দিয়ে সাহায্য করতে হয়। আর মিমির বাবা তো আমাদের 2 দিক থেকে আত্মীয়। সে তো বললই তো টাকা নিয়ে আবার দিয়ে দেবে, তাহলে এমন করিস কেন? মায়ের এহেন বক্তব্যে তখন টাকা দিতে অনেকটাই বাধ্যই হয়ে যায়। আমি খুব ভালো করে জানি যে এইসব টাকা বেঁচে থাকতে আর ফেরত পাবো না। তাছাড়া আমার শ্যালক মিহাদও আমাদের এখানেই থেকে লেখাপড়া করে, আর তার সম্পূর্ণ খরচ আমারই বহন করা লাগে। মোট কথা এই সব কিছু বিবেচনা করে মিমির প্রতি আমি বেশ বিরক্ত, কারণ ওকে বিয়ে না করলে মিমির বাবা কোনো দিনও এতটা সহজভাবে আমার নিকট টাকা চাওয়ার সুযোগই পেত না, আর চাইলেও একেবারে বেশি দিতাম না। যাই হোক, পরদিন যখন আমি অফিসের কাজে পরিপূর্ণ ব্যস্ত তখন হঠাৎই আমার ফোনে এক অচেনা নাম্বার থেকে কল আসে। অফিসে থাকাকালীন আমি চেনা পরিচিত জনদের নাম্বার রিসিভ করি না, আর সেখানে অচেনা নাম্বার রিসিভ করার প্রশ্নই ওঠে না। তাই পুনরায় আরেকবার কল দেওয়ার পরও রিসিভ না করে উল্টো মোবাইল সাইলেন্ট করে রাখলাম। রাতে যখন খাবার খাচ্ছিলাম ঠিক তখনই সেই অচেনা নাম্বারের কথা আমার মনে হলো। অনেকটা কৌতূহল নিয়ে খাবার শেষ করেই সেই নাম্বারে কল দিলাম। ওপাশ থেকে একজন যুবক রিসিভ করতেই বলে উঠল, স্যার, কুরিয়ারে আপনার একটা পার্সেল এসেছে। আমি বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেউ আমাকে পার্সেল দিবে এমন তো কোনো কথা হয়নি। আপনার হয়তো মনে নেই, কাল যাত্রাবাড়ি শাখা থেকে পার্সেলটি নিয়ে যাবেন। আমি আর কিছু না বলে কলটি কেটে দিয়ে ভাবলাম, কেউ কিছু না বলেই আমাকে কেন পার্সেল দিতে যাবে। তবু নিজের ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে পরদিনে কুরিয়ার অফিসে উপস্থিত হতেই সেখানে দায়িত্বে থাকা একটি ছেলে আমার নাম্বার মিলিয়ে চিঠি সদৃশ একটি পার্সেল আমার হাতে ধরিয়ে দিল। আমি তখনও জানি না যে এটার ভেতরে কী আছে, তাই নিজের কৌতূহলকে দমাতে না পেরে সেখানে চিঠিটা ছিঁড়ে ভিতরে থাকা কাগজটা বের করলাম। কিন্তু কাগজের ভিতরে বড় বড় অক্ষরে লেখা একটি বাক্য দেখে মুহূর্তে আমার শরীরে অজানা এক শিহরণ বয়ে গেল। তার মানে এই 1 বছরে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক ছিল, কিন্তু তখন আমি ভেবে পাচ্ছিলাম না যে এই পার্সেলটি আমাকে কেই বা পাঠালো, আর এই বাক্যটি পাঠানোর উদ্দেশ্যটা কী। আজ এই পার্সেল রহস্যের কারণে অফিসেও ঠিকমতো মন বসাতে পারছিলাম না, কেননা পরপর 2 দিন আমি যে দুইটি রহস্যের মুখোমুখি হব এটা যেন আমার ভাবনাতেই ছিল না। তবে একটি বিষয় আমি কোনোভাবেই মেলাতে পারছি না, আর তা হলো ওই দিন রাস্তায় যে আমি নিশির হুবহু চেহারা মেয়েটিকে দেখলাম, সে কি আসলে নিশির কোনো যমজ বোন নাকি অন্য কেউ। কোথাও যেন শুনেছিলাম পৃথিবীতে একই চেহারা 7 জন ব্যক্তি হতে পারে, তাই বলে এতটা সাদৃশ্য থাকাটা কখনোই আমার নিকট বিশ্বাসযোগ্য নয়।
রাতে বাড়িতে ফিরে পার্সেলে থাকা সেই কাগজটি বেশ ভালো করে উল্টে পাল্টে দেখলাম, কিন্তু মোটা অক্ষরে প্রিন্ট করা বাক্যটি ব্যতীত সেই কাগজে আর কিছুই লেখা ছিল না। হঠাৎই আমার মনে হলো কোরিয়ার থেকে কোনো পার্সেল আসলে তো তারা আমাকে সাথে করে একটি স্লিপও দিবে, যেখানে প্রেরকের নাম এবং মোবাইল নাম্বারের উল্লেখ থাকবে। কিন্তু আমি কতই না বোকা, পার্সেলের প্রতি থাকা অতি আগ্রহের ফলে স্লিপটাও নিতে ভুলে গিয়েছিলাম। তবু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম এই ভেবে যে যাক, আগামীকাল কুরিয়ার অফিস থেকে স্লিপ নিয়ে আসলেই বোঝা যাবে যে কে আমাকে নিয়ে এরকম পার্সেল প্রদানের মাধ্যমে খেলা করছে। এইসব ভাবতেই চিঠিতে থাকা কাগজটি আমার ব্যক্তিগত অফিসের ব্যাগের ভেতরে খুব যত্ন করে রেখে দিলাম। ততক্ষণাৎ মিমি রুমে প্রবেশ করে আমাকে বলে উঠল, আচ্ছা, বাবার টাকাটার ব্যাপারে কিছু ভেবেছিলে? বাবা বলেছেন কালকের মধ্যে টাকাটা দিলে একটু ভালো হয় আর কি। কাল নাকি তরমুজের বীজ কিনবে। মিমির কথায় এতদিন আমি নিশ্চুপ শ্রোতার ভূমিকা পালন করলেও আজ কোনো এক অজানা কারণে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অনেকটা আক্রোশ কণ্ঠেই বললাম, শোনো, তোমার বাপে আমার নিকট কোনো টাকা পায় না, যে যে তার যখন টাকার প্রয়োজন হবে তখনই টাকা দেব। তোমাদের মতো মেয়েরা জামাই বাড়ি আসেই জামাইকে ফতুর করার জন্য আর বাপকে বড়লোক করার জন্য। এই জন্যই আমি তোমাকে প্রথম থেকে বিয়ে করতে রাজি ছিলাম না। আচ্ছা, তোমার কি একটু লজ্জা হয় না যে বাপের জন্য আমার কাছে টাকা চাও? মেয়েরা আরও বাপের বাড়ি থেকে নিয়ে আসে আর তুমি উল্টো দিয়ে আসো। আর আমি তো এটা খুব ভালো করে জানি যে তোমার বাপকে আমি যতই টাকা দিই না কেন, তার একটা টাকাও আমার ফেরত পাওয়ার সৌভাগ্য নেই। আমি তো ভেবেছিলাম তুমি তোমার বাপের মতো অত লোভী নও, কিন্তু বিয়ের পর এই কয়দিনে আমার সেই ভুলটাকে তুমি সত্যি প্রমাণ করে দিলে। কেন বলো তো? মিমি আমার এতগুলো কথা হজম করতে না পেরে স্বভাবত নিজের চোখের অশ্রুকণা ছেড়ে দিল, কিন্তু ওর এসব ভাবভঙ্গি কেন যেন আমার নিকট বেশ ন্যাকামোর মতো লাগছিল। পরক্ষণে মিমি হন হন করে বেডরুম ত্যাগ করলো। আমি আর ওর বিষয়ে নাক না গলিয়ে খাটের উপরে আস্তে করে শরীরটা এড়িয়ে দিলাম। সকালে ঘুম থেকে উঠতে দেখতে পাই আমার শ্যালক মিহাত লাগেজপত্র গুছিয়ে দাঁড়িয়ে আছে। আমি বেশ কৌতূহলের স্বরে ওকে জিজ্ঞেস করলাম, কী রে, কই যাস? মিহাত কিছুটা ইতস্তত ভঙ্গিতে বলল, আবু বলেছে আমি এখানে থাকলে নাকি তার অনেক সমস্যা হয়, তাই আমাকে আলাদা ম্যাচে উঠতে বলেছে। মিহাতের কথা শুনে আমি বেশ হতভম্ব হয়ে গেল। পরক্ষণে মনে বেশ কিছুটা রাগের সঞ্চার করে বেলকনিতে যেতে দেখি মিমি কারোর সাথে ফোনে বেশ রাগান্বিত স্বরে কথা বলছে। কথা বলার মুহূর্তে আমি ওকে বিরক্ত না করে বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথাগুলো শোনার চেষ্টা করলাম। যতটুকু বুঝলাম, মিমি ওর বাবার সাথে কথা বলছে এবং বারবার ওর মাধ্যমে আমার নিকট টাকা চাওয়ার ফলস্বরূপ ওর বাবাকে বলছে, তুমি যদি আমাকে সুখী দেখতে না চাও তবে আমার সাথে আর কথা বলার দরকার নেই। তুমি জানো আমি টাকা চাওয়ার সময় কতটা অপমানের শিকার হই? তোমার তো এখানে আমাকে বিয়ে দিয়েছো নিজেদের স্বার্থে, মেয়ের সুখের কথা তো জীবনও ভাবলে না। আমি আজ একটি কথা খুব ভালোভাবে বলে দিচ্ছি, আর যদি আমার স্বামীর কাছে কখনো টাকা চেয়েছো তবে তোমার মেয়েকে আর কখনোই পাবে না। এই বলে মিমি কলটি কেটে দিয়েই নিজের চোখের অশ্রু মোছার বৃথা চেষ্টা করলো। ও তখনও খেয়াল করেনি আমি ওর পেছেই দাঁড়িয়ে ওদের সকল কথোপকথন শুনেছি। সত্যি বলতে এতদিন মিমির প্রতি আমার বিরক্তিভাব কাজ করলেও আজ নিজেই নিজের কাছে অনুশোচনা বোধ হচ্ছে যে মিমির সাথে গতকাল খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। কারণ এখানে তো ওর কোনো দোষই নেই, বরং তিলের তেল বানিয়ে ওকে ব্যবহার করা হচ্ছে। আর তাছাড়া শ্বশুর তো আমার বাবার মতোই, তাই তার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে মেয়ে জামাই হিসেবে সেক্ষেত্রে আমারই তাকে সাহায্য করা একান্ত কর্তব্য। এসব ভেবে মিমির কাঁধে হাত দিতে ও কিছুটা চমকে উঠল। আমার এরকম আকস্মাৎ পরিস্থিতি দেখে মিমি অবাক হলেও ও বুঝতে পারছিল না যে আমি ওর কথাগুলো শুনেছি কি না। একটু আগে রাগমাখা মন নিয়ে আসলেও এখন বেশ শান্ত স্বরে ওকে জিজ্ঞেস করলাম, মিহাতকে তুমি কোথায় যেতে বলেছ? আমার কথায় ও বেশ ইতস্তত ভঙ্গিতে বলল, না মানে ও এখান থেকে কি করবে, পড়তে যেহেতু এসেছে তাই ম্যাথ থেকে একটু কষ্ট করে পড়ালেখা করুক। কষ্ট না করলে কি ভালোভাবে পড়ালেখা হবে? মিথ্যা তো ভালোই বলতে পারো। আমার এখানে কি জায়গার অভাব আছে যে ও ম্যাথের থেকে পড়াশোনা করবে? আর শ্বশুরের জন্য টাকা রেডি করেছি, এসে নিয়ে যেতে বলল। আমি এখন অফিসে যাব, তাড়াতাড়ি খাবার দাও, সময় নেই বেশি। মিমি আমার কথা শুনে আমার দিকে অবাক নয়নে তাকিয়ে আছে। ওর মুখভঙ্গি দেখে মনে হচ্ছে ও আমার থেকে এরকম বার্তা কখনোই আশা করেনি। কি হইল, এইভাবে তাকিয়ে আছো কেন? না মানে কিছু না, কিন্তু বাবাকে টাকা না দিলেও হবে, কারণ তুমি ঠিকও বলেছিলে বাবাকে টাকা দিলে আর সেটা ফেরত পাওয়া যাবে না। ওসব নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। টাকা ফেরত না পেলেও আমার সমস্যা নেই, শ্বশুর তো বাবার মতোই, আর তাকে টাকা দিয়ে যদি ফেরত না পাই তবুও আমার কোনো সমস্যা নেই। এই বলে আমি পেছন দিকে ফিরে খানিকটা হাসি দিয়ে ডাইনিংয়ে চলে এসলাম।
আমি খুব ভালো করে জানি যে মিমি আমার হাসিটা অবলোকন করতে না পারলেও আমার চলার পথে অবাক নয়নে তাকিয়ে আছে। ডাইনিং রুমে এসে মিহাতকে বেশ তেজ দীপ্ত কণ্ঠে বলে উঠলাম, তোর বোকা বোনের কথাই কি সবসময় শুনতে হবে? বোকারা তো কত কিছু বলে, সব কিছু নিয়ে তোর রুমে যা। আমার কথায় মিহাদের কালো করা মুখখানি উঠতেই উজ্জ্বল হয়ে উঠল। বিয়ের পর থেকে কদিনে মিমি আমায় বেশ ভালোভাবে যত্ন খাতির করেছে, কিন্তু আজ কেন জানি সব কিছুতে একটু বেশি বেশি আভাস পাচ্ছি। আমার মনে মনে এই নিয়ে বেশ হাসি পেলেও তবু প্রকাশ করলাম না। অফিসে আসতে পুনরায় আবার গতকালে সেই পার্সেলটির কথা আমার মনে পড়ল। আমার অফিসের কলিগ নজরুল আর আমি প্রায় সমবয়সী। তার সাথে আমার সম্পর্ক অন্যদের থেকে একটু আলাদা। সবার সাথে আমি কথা কম বলে নজরুলের সাথে আমার মনে গেঁথে থাকা যত কথা আছে সব কিছু শেয়ার করি। আর এর মূল কারণটা হলো তিনি বেশ উপস্থিত বুদ্ধিসম্পন্ন একজন ব্যক্তি এবং যে কোনো সমস্যার সমাধান খুব দ্রুতই দিয়ে ফেলেন। আজ অফিসে আসতেই তার দেখা পেয়ে মনের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ গত 3 দিন যাবৎ তিনি ছুটিতে ছিলেন। তার ডেস্কে যেতেই তিনি আমাকে অনেক দিন না দেখা বন্ধুর ন্যায় জড়িয়ে ধরলেন। তার এহেন অমায়িক আচরণের কারণে তাকে আমার একটু বেশি ভালো লাগে। অতঃপর কুশল বিনিময় করে তাকে বললাম, নজরুল ভাই, ইদানিং আমি অনেকটা রহস্যের মারপ্যাঁচে আটকে গেছি। আমার মনে হচ্ছে কেউ আমাকে নিয়ে খেলছে। তিনি বেশ কিছুটা কৌতূহলী স্বরে আমাকে বলে উঠল, কি হয়েছে খুলে বলুন তো। পর মুহূর্তে এক এক করে সেদিনের দেখা নিশির অনুরূপ মেয়ে আর পার্সেলটির বিষয়ে তাকে খুলে বললাম। তিনি কিছুটা চিন্তিত মুখে বললেন, বিষয়টা আসলে ভাববার বিষয়। তবে ওই মেয়েটিকে দেখা হয়তো আপনার চোখের ভুল, কিন্তু পার্সেলের বিষয়টা আসলে অদ্ভুত। তাছাড়া আপনার স্ত্রীর মৃত্যুর 1 বছর পর কেনই বা কেউ আপনাকে পুরনো ঘটনার মাটি খুঁড়ে নতুন করে জানানোর চেষ্টা করবে? আচ্ছা, পার্সেলের স্লিপে তো প্রেরকের নাম্বার থাকার কথা, ওইটা এনেছেন? না ভাই, পার্সেলের কৌতূহলে ওটা নিতে একদমই মনে ছিল না। এই তো একটা বোকার মতো কাজ করে ফেললেন। আজকে বিকেলে আবার কুরিয়ার অফিসে যেয়ে স্লিপটা নিয়ে আসবেন। ওই নাম্বারটায় ফোন দিলে বোঝা যাবে হারামজাদাটা কে। এভাবে নজরুল ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ কথা বলে যেই আমি ডেস্কে ফিরে যেতে ধরবো, তখনই এক অচেনা নাম্বার থেকে পুনরায় আবার কল আসলো। অফিস চলাকালীন সচরাচর আমি কল না ধরলেও আজ কেন জানি কলটা রিসিভ করলাম। রিসিভ করতে ওপাশ থেকে এক মেয়েলি কণ্ঠস্বরে আমাকে বলে উঠল, স্যার, আপনার জন্য একটি পার্সেল এসেছে। যাত্রাবাড়ি শাখা থেকে অনুগ্রহপূর্বক নিয়ে যাবেন। কথাটি শোনা মাত্রই আমি দৌড়ে যেয়ে নজরুল ভাইকে ডেস্কে উপস্থিত হয়ে বললাম, ভাই, আবার পার্সেল এসেছে। ফোনটা আমার কাছে দেন তো। আমি ফোনটা তার দিকে এগিয়ে দিতে তিনি বলে উঠলেন, কই থেকে পার্সেল এসেছে? কলটি লাউড স্পিকারে দেওয়ার কারণে ওপাশে থাকা মেয়েটির কথা খুব স্পষ্টই শোনা যাচ্ছিল। মেয়েটি তার কথার জবাবে বলল, জি স্যার, বাগেরহাট শাখা থেকে এসেছে। কথাটি শুনেই আমি চমকে উঠলাম। নজরুল ভাই, বাগেরহাটে তো আমার আগের স্ত্রীর বাবার বাড়ি ছিল। তিনিও আমার কথায় বেশ অবাক হয়ে বললেন, ডালমে কুচ কালা হে, চলেন আজকে আমিও যাব আপনার সাথে পার্সেল নিয়ে আসতে। অজস্র কৌতূহল নিয়ে বিকেলে অফিসের ছুটি শেষে নজরুল ভাইকে নিয়ে কুরিয়ার অফিসে উপস্থিত হলাম। নিজের নাম্বারটা পার্সেলে থাকা নাম্বারটির সাথে মিল দেখে দায়িত্বে থাকা ছেলেটি পূর্বের ন্যায় আমাকে একটি চিঠি সদৃশ কাগজ ধরিয়ে দিল। আমি আর এক মুহূর্ত দেরি না করে বললাম, গতকালকেও একটি পার্সেল এসেছিল, কিন্তু সেটা স্লিপ নিতে মনে ছিল না। ওই স্লিপটা কি এখন দেওয়া যাবে? জি স্যার, অবশ্যই। এই বলে ছেলেটি কিছুক্ষণ অপেক্ষা করানোর অন্তর আজকে এবং গতকালের স্লিপটা আমার হাতে ধরিয়ে দিল। উভয় স্লিপে থাকা প্রেরকের স্থানে আমার প্রথম স্ত্রী নিশির সেই পুরনো নাম্বার দেখে অবাক হওয়ার চূড়ান্ত সীমায় পৌঁছে গেলাম। এ কিভাবে সম্ভব? আমি তো নিশির মৃত্যুর পরেও সিম নষ্ট করে ফেলেছিলাম। তাহলে এখানে আবার ওর নাম্বার আসলো কিভাবে? প্রশ্নটি থেকেই যায়। তাহলে পার্সেলে প্রেরকের স্থানে ওর নাম্বার আসলো কিভাবে? আমার মুখে কৌতূহল পরায়ণ ভঙ্গিমা দেখে নজরুল ভাই জিজ্ঞেস করলো, কি ভাই, কোনো সমস্যা হয়েছে নাকি? তার কথায় আমি তার দিকে মুখ ফিরিয়ে বলে উঠলাম, ভাই, এখানে তো আমার প্রথম স্ত্রীর নাম্বার দেওয়া, কিন্তু আমি তো ওর সিম সেই কবে ভেঙে ফেলেছিলাম। তিনিও আমার কথা কিছুটা অবাক হলেন বটে, পরক্ষণে বললেন, আচ্ছা ভাই, নাম্বারটাতে কল দিয়ে দেখেন তো কল ঢোকে কি না। তার কথা মতো আমি পকেট থেকে ফোনটা বের করে নাম্বারটিতে ডাল লিস্টে উঠিয়ে কল দিলাম, কিন্তু সিম কোম্পানির সেই চিরচেনা বার্তা শুনে বেশ হতাশ হলাম, অর্থাৎ নাম্বার বন্ধ। নজরুল ভাই বিষয়টি বুঝতে পেরে বলল, ভাই, আপনাকে কনফিউশনে ফেলার জন্য হয়তো কেউ এরকম মজা করছে। আপনার এখন উচিত হবে আপাতত এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। এসব ফালতু রহস্য নিয়ে যত ঘাটাঘাটি করবেন ততই রহস্য বাড়তে থাকবে। আচ্ছা, কাগজ দুটো দেখি তো। সত্যি বলতে নজরুল ভাইয়ের কথায় আমি নিজের মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছিলাম না। তবুও তার কথা মতো আজকের এবং গতকালের চিঠি দুটো এগিয়ে দিলাম।
চিঠি দুটো তিনি উল্টে পাল্টে দেখার সাথে সাথে চিঠির উপরে থাকা কাগজটি বেশ পরখ করে নিলেন। ভাই, এগুলো তো বাগেরহাট থেকে পাঠানো হয়নি, বরং ঢাকার মধ্য থেকে কেউ পাঠিয়েছে। তার কথায় সহসাই আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করে বুঝলেন? তিনি চিঠির উপরে থাকা কাগজটি আমার চোখের সামনে ধরে বললেন, এই দেখেন কাগজের উপরে কি লেখা, অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, ঢাকা, বাংলাদেশ। তার মানে ভিতরের কাগজটি সাধারণ প্রিন্ট করা একটি কাগজ হলেও উপরের প্যাকেটটি কোনো সাধারণ কাগজ নয়, বরং এসব প্যাকেট ঢাকা শহরেই পাওয়া যায় এবং বিভিন্ন লোকজন এসব কোম্পানির পরিত্যক্ত কাগজ দিয়ে বিভিন্ন ধরনের খোলা প্যাকেট কিংবা চিঠির প্যাকেট বানায়। এখন আপনার মনে ঠিকই প্রশ্ন জেগেছে যে আমি এসব জানলাম কিভাবে। মূলত বেশ কিছুদিন আগে আমি আমার এলাকার মসজিদে শুক্রবার মিষ্টির প্যাকেট বিতরণ করার জন্য খালি প্যাকেট সংগ্রহের জন্য গিয়েছিলাম। সচরাচর মানুষ পাট কাগজের প্যাকেটে মিষ্টি দিলেও আমি তা তখন খুঁজে পাইনি, তাই বাধ্য হয়ে এই টাইপের পরিত্যক্ত কাগজ দিয়ে বানানো প্যাকেটে মিষ্টি দিতে হয়েছিল। ভাই, বুঝলাম যে এটা ঢাকার ভিতর থেকে পাঠিয়েছে, তাহলে পার্সেলের উপরে থাকা প্রেরকের স্থানে বাগেরহাটের নাম দেওয়া কেন? আরে ভাই, পার্সেল প্রদানকারী কি আপনার মতো মাথামোটা নাকি, যেসব উদ্ভট পার্সেল পাঠাচ্ছে আপনাকে কনফিউশনে ফেলার জন্য? তাহলে জায়গার নামটাই বা আসল লিখবে কেন? তা তো বুঝলাম ভাই, কিন্তু কোরিয়ার সার্ভিসে তো যেখান থেকে পার্সেল পাঠানো হয় সেখানেরই নামে উল্লেখ থাকে, তাহলে এটা ব্যতিক্রম হওয়ার কারণ কি? ভাই, একটি বুদ্ধিমানের কথা বললেন, দাঁড়ান দেখছি বিষয়টা। এই বলে তিনি পুনরায় কুরিয়ারের দায়িত্বে থাকা ছেলেটির সামনে এগিয়ে যেয়ে বললেন, ভাই, আপনাদের পার্সেলগুলো আদান প্রদানের দায়িত্ব কার একটু বলা যাবে? দুঃখিত স্যার, আপনার পার্সেল যদি কোনো ত্রুটি থাকে তবে সেটা বলতে পারবেন, এখানে কারো ব্যক্তিগত বিষয় শেয়ার করা নিষেধ। ভাই, আপনি একটু সাইডে আসেন, কিছু কথা ছিল। ছেলেটি নজরুল ভাইয়ের কথা মতো একটু সাইডে যেতে তিনি চকচকে একটি নতুন 200 টাকার নোট ছেলেটির পকেটে গুঁজে দিয়ে কি যেন বললেন। পরক্ষণে ছেলেটির নিস্তেজ মুখখানা হাসিতে পরিপূর্ণ হয়ে উঠল। অতঃপর ছেলেটিকে বেশ কিছুক্ষণ যাবৎ কিছু বুঝিয়ে দিয়ে ততক্ষণাৎ তিনি আমার সামনে চলে আসলেন। তার এহেন কাণ্ডে আমি কিছুটা কৌতূহলী নয়নে তাকে জিজ্ঞেস করলাম, কি বললেন ভাই, আর কিসের টাকা দিলেন? বোকা মানুষের সাথে রহস্য রহস্য খেলা আর ছাগলকে ঘাস খাওয়ানো একই কথা। ভাই, আপনি যদি এইভাবে পার্সেলগুলো সংগ্রহী করতে থাকেন তাহলে আসল চালবাজকে কখনোই খুঁজে পাবেন না। মনে রাখবেন, কেউ যদি আপনাকে দ্বিধায় ফেলার জন্য এক পা এগোয় তাহলে আপনাকে তার পেছনের দিকে না যে উল্টো 2 পা সামনে এগোতে হবে। আমার ধারণা পরপর 2 দিন যেহেতু এই পার্সেল দুটি পাঠিয়েছে, তবে কালকেও আবার পাঠাবে। আর কালকেরই রহস্য উদ্ঘাটন হবে যে পার্সেলগুলো কি সুদূর বাগেরহাট থেকে এসেছে নাকি ঢাকার মধ্য থেকে কেউ পাঠিয়ে মজা নিচ্ছে। তবে একটি বিষয় আমি বুঝতে পারছি না, আর সেটা হলো পার্সেলে আপনার প্রথম স্ত্রীর মৃত্যুর কারণটাই কেন বারবার ইঙ্গিত করা হচ্ছে। ভাই, এই কারণেই তো আমার রাতের ঘুম হারাম হচ্ছে। যাক, এখন এত চিন্তা না করে বাসায় যান, কালকে সরাসরি মাঠে খেলা শুরু হবে। নজরুল ভাইয়ের থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি বলতে তিনি আমাকে নীতিমতো তাচ্ছিল্যমাখা কথা বললেও আমার তেমন খারাপ লাগে না, কারণ আমি কোনো সময় সহজ বিষয়গুলো বুঝে উঠতে পারি না। কিন্তু তিনি তার সূক্ষ্ম চিন্তাভাবনা দিয়ে ঠিকই খুঁটিনাটি সব কিছু বের করে ফেলেন, আর এই কারণে তাকে আমার সব থেকে বেশি ভালো লাগে। বাড়িতে আসতে দেখি মিমির বাবা অর্থাৎ আমার শ্বশুর টাকা নিয়ে চলে এসেছেন। গতকাল মিমিকে যদিও বলেছিলাম শ্বশুরকে টাকা দাও আর বাবাকে টাকা দাও একই কথা, তবে সত্যি বলতে আমি সেটা মন থেকে বলিনি, কারণ মিমির বাবাকে আমার পছন্দ না করার এসেও বারবার টাকা চাওয়ার কারণটা নয়, বরং তাদের বংশীয় একটি খারাপ কাজের জন্য। আমার বাবার থেকে শুনেছিলাম মিমির বাবারা এককালে বড়সড় টাকা ছিল এবং গ্রাম্য এলাকায় থাকা বড় বড় জমিদার বাড়িতে লুটতরাজ কোর্ট চালাতো, কিন্তু একটা সময় তাদের প্রভাব প্রতিপত্তি কমে আসায় তারা সাধারণ জীবনে ফিরে আসে। তবে এই কলঙ্ক তাদের পথ ছাড়েনি। তারা ভালো পথে চলে আসার দরুন তখন সাধারণ মানুষ সুযোগে সদ্ব্যবহার করে সবাই এক হয়ে তাদের সকলকে গ্রাম ছাড়া করেছিল। একটা সময় মিমির মা অর্থাৎ আমার খালার সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু তাদের এই কলঙ্কিত অতীতের কারণে গ্রামের কোনো পরিবারে তাদের নিকট মেয়ে দিতে রাজি হতো না, এমনকি আমার নানাও তার ব্যতিক্রম ছিলেন না। যখন তারা গ্রাম ছেড়ে চলে যায় তখন আর কোনো উপায় না পেয়ে মিমির আম্মুকে নিয়ে তিনি ভেগে গিয়েছিলেন। নিজের মেয়ের এহেন কর্মকাণ্ডের কারণে আমার নানা তাকে ত্যায্য করে দিলেও আমার মা তার প্রাণপ্রিয় বোনের প্রতি ভালোবাসা কাটিয়ে উঠতে পারেননি। ফলস্বরূপ তিনি নিজের বোনকে নিজের আশেপাশে রাখার জন্য প্রথম থেকে মিমির সাথে আমাকে বিয়ে দিতে চেয়েছিলেন। আমি ছোট থেকে দেখে এসেছি মিমির বাবার আমাদের বাড়িতে বেশ আনাগোনা ছিল। আমার বাবা তাকে পছন্দ করতেন না বলে কখনো টাকা চাওয়ার সাহস পাননি। পড়ালেখা শেষ করে যখন আমি সরকারি চাকুরি পাই তখন থেকে তার আনাগোনা কয়েক গুণ বেড়ে গিয়েছিল, কারণ তিনি জানতেন মাকে পটিয়ে যদি মিমিকে আমার হাতে তুলে দেওয়া যায় তবে তার আর কোনো টাকার চিন্তা থাকবে না।
কিন্তু মা পটে গেলেও বাবার সম্মতিতে তখন তিনি আগাতে পারেননি, কারণ আমার বাবা ঠিকই আঁচ করতে পেরেছিলেন তার মূল উদ্দেশ্যটি। স্বাভাবিকভাবে নিশিকে বিয়ে করার সময় তিনি এবং তার পরিবার আমার বিয়েতে আসেননি। তবে সবচেয়ে অবাক করা একটি বিষয় হলো, নিশিকে বিয়ে করার পরবর্তী 3 মাসে আমাদের বাড়িতে তিনি পা না দিলেও এরপর থেকে এতটাই উৎফুল্ল আর হাসি খুশিভাবে আমাদের বাড়িতে আসতেন, যেটা আমি দেখেছিলাম লাস্ট আমার সরকারি চাকরি পাওয়ার পর। এ তো গেল অতীতের কথা। আমি ঘরে ঢুকতেই মিমির বাবা আমার দিকে ভদ্রতার সহিত এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কেমন আছো বাবা? আমি মুখে খানিকটা হাসি এনে ভালো থাকার সায় দিলেও মনে মনে ঠিকও বলেছিলাম, আপনার মতো সুবিধাবাদী মানুষের অতীতের সেই অভ্যাস এখনও যায়নি। টাকা কি আমি এত সহজে দিয়ে দেবো? এসব ভাবনা থেকে নিজেকে বাস্তবে ফিরিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকা মিমির দিকে তাকালাম। ওর চেহারায় বেশ একটা উৎফুল্লতা দেখতে পেলাম। সত্যি বলতে আমার শ্বশুর যতই খারাপ হোক না কেন, মিমি আর আমার শ্যালক মিহাদের মন দুটো যে পানির ন্যায় সহজ সরল সেটা বলার অপেক্ষা রাখে না। মিমি মেয়েটি অল্পতে কোনো কিছুতে খুশি হলেও ওর ধৈর্য শক্তির প্রবণতা খুব বেশি। আমি যদি ওকে বকাঝকা করি তবু ও নিশ্চুপ শ্রোতার ন্যায় সব কিছু শুনে যাবে, কিন্তু পাল্টা জবাব দেবে না। মিমি, আঙ্কেলের জন্য কী রান্না করেছো? জি, বাবার জন্য গরুর মাংস আর পোলাও রান্না করেছি। আচ্ছা, এই বলে আমি আমার বেডরুমে চলে আসলাম। আমার এখন উদ্দেশ্য মূলত মিমির বাবাকে বিভিন্ন ওসিলায় ঘোরানো এবং তার ধৈর্য শক্তি পরীক্ষা করা। এত সহজেই যদি তার হাতে 1 লাখ টাকা দিয়ে দেই তবে লোভ পেয়ে যাবে, সে আবার টাকা চাইবে। আপাতত সেই চিন্তা বাদ দিয়ে আজকের পার্সেলের চিঠিটি হাতে নিলাম। তখন সেই নাম্বারের রহস্য মেলাতে মেলাতে চিঠির মধ্যে থাকা লেখাটিও দেখতে মনে ছিল না। তাই গতকাল এবং আজকের পার্সেলে থাকা চিঠি দুটো টেবিলে পাশাপাশি রেখে দুটোর মধ্যে যোগসূত্র জানার চেষ্টা করলাম। প্রথম চিঠিতে বোল্ড অক্ষরে লেখা, আপনার স্ত্রী আত্মহত্যা করেনি, বরং তাকে খুন করা হয়েছে। আর দ্বিতীয়টি অর্থাৎ আজকের চিঠিতে খুব স্পষ্ট এবং মোটা অক্ষরে লেখা, যে খুন করেছে সে হয়তো আপনার আশেপাশেরই কেউ। দ্বিতীয় চিঠিটি পড়ে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। আমার আশেপাশের কেউ মানে কী হতে পারে? আর এই চিঠিটাই বা কে দিচ্ছে? এসব কিছুর রহস্যে যখন আমি বিভোর হয়ে যাচ্ছি তখনই মিমির ডাকে আমি হকচকিয়ে উঠলাম। চিঠি দুটো লুকিয়ে কিছুটা রাগান্বিত স্বরে জিজ্ঞেস করলাম, কী হয়েছে? না মানে বাবার টাকাটা? আসলে আজ ব্যাংক থেকে টাকাটা উঠে যেতে একদমই মনে ছিল না। কাল উঠিয়ে দেবো নে, তাকে আজ বাসা থাকতে বলো। মিমিও বেশ কিছুটা খুশি হয়ে বলল, আচ্ছা ঠিক আছে বলছি। পরদিন অফিসে বসে নজরুল ভাইয়ের সাথে পার্সেল বিষয়ে আলাপ করেছি। ঠিক তখনই আবার অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে কল আসলো। নজরুল ভাই বেশ উৎফুল্ল স্বরে আমাকে বলে উঠল, দেখেন ভাই আজকেও আবার পার্সেলের কথা বলে কিনা। তার কথা মতো কলটি রিসিভ করতে ওপাশ থেকে এক অচেনা যুবক সেই চিরচেনা বাক্যসহ বলে উঠল, স্যার আপনার নামে একটি পার্সেল এসেছে, অনুগ্রহপূর্বক যাত্রাবাড়ি শাখা থেকে নিয়ে যাবেন। গত দুদিন পার্সেলের কথা শুনে আমার তেমন কিছু একটা অনুভূত না হলেও আজ কোনো এক অজানা কারণে আমার শরীরে উত্তেজনার পারদ শীর্ষে উঠে গেছে। নজরুল ভাই বেশ রহস্যময় হাসি দিয়ে বললেন,